গপ্পমীরে থেকে এবার ছোট গপ্প। ওয়েলকাম টু GMT শর্টস। আজকের গপ্প মানিক বন্দ্যোপাধ্যায় লেখা 51বর্তী। Any digital copy of this content leading to piracy is a crime. এই গল্পের যে কোনো রকম পাইরেসির বিরুদ্ধে উপযুক্ত আইনি ব্যবস্থা নেওয়া হবে। পাইরেসি দণ্ডনীয় অপরাধ। অনুগ্রহ করে পাইরেসি করবেন না, পাইরেসি সাপোর্ট করবেন না। তাহলে শুরু করা যাক। চার ভাই, বীরেন, ধীরেন, হীরেন ও নীরেন। পরিবারের লজ্জা ও কলঙ্ক সেজ ভাই হীরেন। সে কেরানি। বীরেন ডাক্তার, ধীরেন উকিল, নীরেন 200 টাকায় শুরুর গ্রেডে সরকারি চাকরি পেয়েছে আর বছর। হীরেন 27 টাকার কেরানি, যুদ্ধের দরুন। 5-10 টাকা বোনাস অ্যালাউয়েন্সও বোধহয় পায়। হীরেনকে ভাই বলে পরিচয় দিতে একটু শরম লাগে বাকি ভাইদের। তবু 4 ভাই 3 ভাগে ভাগ হয়ে গেছে। বাপের তৈরি বাড়িটাতে ভিন্ন ভিন্ন ভাবে বাজার করে রেঁধে বেড়ে ঝি চাকর ঠাকুর শুধু নিজেদের ভালো মন্দ সুখ দুঃখ নিয়ে মাথা ঘামিয়ে 3টি অনাত্মীয় ভাড়াটের মতো তারা বাস করে। হঠাৎ টান পড়লে একটু চিনি, 2 পলা তেল বা 1 খাবলা নুন ধার নেওয়া হয়। এ সংসার থেকে ও সংসারে দান হিসেবে নয়, 2-4 দিনের মধ্যে ফিরিয়ে দেওয়া হবে। রেশনের বা কালোবাজারের মাল আনা হলে সঙ্গে সঙ্গে নিখুঁত মাপে তা ফিরিয়ে দেওয়া হয়। বড় 2 ভাইয়ের বউদের তরফের কোনো আত্মীয় স্বজনের কাছ থেকে বিশেষ কোনো উপলক্ষে খাবার টাবার, মাছ টাছ এমন জিনিস যদি এত বেশি পরিমাণে আসে যে নিজেরা খেয়ে শেষ করবার আগেই পচে নষ্ট হয়ে যাবে, তবে বাড়িতে ভাগ করে দেওয়া হয়। হীরেনদেরও দিতে হবে। কেরানি বলে তার বউ এসেছে গরিব পরিবার থেকে। তার বাপের বাড়ি থেকে কখনো 5 জনকে দেবার মতো কিছু আসে না, কখনো কিচ্ছু আসে না 5 জনকে দেখানোর মতো, কখনো আসবেও না। তবু উপায় কি? তাকে নিয়ে লজ্জা পাবার এটাই আসল কথা। একেবারে অনাত্মীয় ভাড়াটের মতো বাস করুক, বাস তো করে একই বাড়িতে। সবাই তো জানে সে তাদের ভাই, আত্মীয় বন্ধু পাড়াপড়শি সকলে জানে। সেটা তো উড়িয়ে দেওয়া যায় না কোনো মতেই। বিশেষত বুড়ি মা আছেন হীরেনের দলে। প্রায় তিনি অসুখে ভোগেন, সর্বদা জপ তপ নিয়ে থাকেন। খান তিনি নিজের খরচে, কিন্তু তার দুধটুকু জাল দেওয়া, দইটুকু পেতে রাখা, চাল ডাল তরকারিটুকু সেদ্ধ করে দেওয়া, এসব করতে হয় হীরেনের বউকে। অসুখ বিসুখে, ব্রত পার্বণে বাড়তি দরকারের জন্য বউদের ডেকে হুকুম দেন, কিন্তু রোজকার খুঁটিনাটি সেবা গ্রহণ করেন শুধু হীরেনের বউয়ের কাছ থেকে। তার রেশন কার্ডের মাল হীরেন পায়। মাসে 1.5 মণ 2 মণ কয়লার দাম তিনি দেন। ঠিকাঝির 8 টাকা বেতনের 2 টাকা দেন, আর সাধারণভাবে সংসার খরচের হিসেবে দেন 10 টাকা। হীরেন ছাড়া সব ছেলের কাছে তিনি ভরণ পোষণের মাসিক খরচও নিয়ম মতো আদায় করেন কড়াকড়িভাবে। বীরেনের পসার বেশি, সে দেয় 30 টাকা। ধীরেনের পসার হচ্ছে, সে দেয় 20 টাকা। চাকরি হবার পর নীরেন 20 বা 50, মা যা চাইতেন তাই দিত। আজকাল বড় বউয়ের পরামর্শে দায়টা মাসিক 25 টাকায় বেঁধে দিয়েছে। নীরেনের বউ নেই, এখনো বিয়ে করেনি। ভাইরা যখন ভাগ হয়, এক বাড়িতে উনুন জ্বালাবার আয়োজন করে 3টে। চোটে লাল হয়ে গিয়েছিল নীরেন। লজ্জায় দুঃখে দাপাদাপি করে গালাগালি দিয়েছিল দাদাদের, বিশেষভাবে বড় 2 জনকে। কিভাবেটা কি এরা? হ্যাঁ, কিভাবে? আমি কিছু বুঝি না। সব বুঝি, সব বুঝি। 3টে উনুন, 3টে। তখনও তার চাকরি হয়নি। তার খাওয়া পড়া, পড়াশোনার খরচ দেওয়ার দায়িত্ব এড়াতে বিশেষ করে ভাইরা ভিন্ন হচ্ছে মনে করে তার মনে ঘা লেগেছিল। তার আরও পড়বার ইচ্ছে ছিল। বিলেত যাওয়ার কথাটাও নাড়াচাড়া করছিল মনে মনে। এই সময় এরকম পারিবারিক বিপর্যয় ঘটাতে তার আঁতকে ওঠার কথাই।
হীরেন তাকে বুঝিয়ে বলেছিল, কেন, এ তো ভালোই হলো। রোজ ওই বিচ্ছিরি খিটিমিটি ঝগড়াঝাটি তো লেগেই আছে। একটু দুধ, একটু করে মাছ, এই নিয়ে কেমন মন কষাকষি বলতো। দাদার আয় বেশি, তিনি ভালোভাবে থাকতে চান। মেজদার উপার্জন ভালো হচ্ছে, তিনিও খানিকটা ভালোভাবে থাকতে চান। আমি সংসারে মোটে 40 টাকা দিয়ে মজা করব, আর ওরা কষ্ট করবেন, সেটা তো উচিত নয় বল। ভাই বলে কি কেউ কারোর মাথা কিনে নিয়েছে যে খাওয়া খাওয়াই কামড়া কামড়ি করে একসঙ্গে থাকতে হবে ভাই সেজে? তার চেয়ে বাবা ভিন্ন হয়ে সৎভাবে ভাইয়ের বদলে ভদ্রলোকের মতন থাকাই ভালো। মানে তোমার চলবে? কেন চলবে না? কষ্ট করে চলবে, তেমনি অন্যদিকে লাভ হবে। মাথা হেঁট করে থাকতে হবে না। যাই খাই খুদ কুঁড়ো হজম হয়ে যাবে। তাহলে নিজেই এতদিন ভিন্ন হলে পারতে। হ্যাঁ হ্যাঁ, তা পারতাম। তবে কিনা কথাটা হলো এই যে, দুঃখী অসহায় গরিব কেরানি ভাইকে দয়া বা শ্রদ্ধা করে নয়, বড় বড় দু ভাইয়ের ওপর দারুণ অভিমানের জ্বালায় নীরেন আরও পড়াশোনা, আরও পরীক্ষা পাশ করে বড় কিছু হবার কল্পনা ছেড়ে চাকরির চেষ্টায় নেমেছিল। মার সঙ্গে যোগ দিয়েছিল হীরেনের সংসারে। চাকরি হবার পরেও, 200 টাকার শুরুর গ্রেডের সরকারি চাকরি হবার পরেও প্রায় 2 মাস হীরেনের সংসারে ছিল। 3 সংসারের পার্থক্য ততদিনে স্পষ্ট থেকে স্পষ্টতর হয়ে উঠেছে। বড় বউ পুলকময়ী আর মেজ বউ কৃষ্ণপ্রিয়া চটপট অদল বদল করে নিজে নিজে সংসার সেজে ঢেলে গুছিয়ে নিয়েছে। আগেকার সর্বজনীন ভাঁড়ার ঘরটা ভেঙে চুরে নতুন জানালা দরজা তাক বসিয়ে পুলক করে নিয়েছে ঝকঝকে তকতকে সাজানো গোছানো, আলো বাতাস ভরা বড় আধুনিক রান্নাঘর। এই দেখে আফসোসে বুক ফেটে গেছে কৃষ্ণপ্রিয়ার। সে যদি চেয়ে নিত ভাঁড়ার ঘরটা রান্নাঘর করার জন্য। উনুন টুনুন বসানো নতুন তৈরি রান্নাঘরটা পেয়ে ভেবেছিল খুব জেতা জিতে গেছে। ভাবতেও পারেনি দিন কয়েক বারান্দায় তোলা উনুনে রান্নার কষ্ট সহ্য করে ভাঁড়ার ঘরকে এমন সুন্দর রান্নাঘর বানানো যায়। সেজ বউ লক্ষ্মীও তাকে ঠকিয়ে জিতে গেছে পুরনো নোংরা রান্নাঘরটা পেয়ে। মেঝেতে ফাটল আর গর্ত, কালিঝুল মাখা চুনবালি খসা দেয়াল, একটু অন্ধকার, কিন্তু ঘরটা মস্ত বড়। মিস্ত্রি লাগিয়ে কিছু পয়সা খরচ করলে ওই ঘরখানা দিয়েই বড় বউকে হারানো যেত। চাকর বাজার করে, ঠাকুর ভাত রাঁধে, পুলকময়ী ঘরদুয়ার সাজিয়ে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে, নিজে সাজে আর ছেলে মেয়েকে সাজায়, পাড়া বেড়ায়। নিন্দে করে কেরানি দেওর আর তার বউয়ের। ধীরেন বাজার করে, ঠাকুর ভাত রাঁধে, কৃষ্ণপ্রিয়া সস্তা চটকদার আসবাব ও শাড়ি কেনে। বড় বউয়ের সঙ্গে সমান তালে পাল্লা দেবার চেষ্টায় নিজের ঘরদুয়ার সাজিয়ে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে, নিজে সাজে, মেয়েটাকে সাজায়, অর্গান বাজিয়ে গান করে, কেঁদে কেটে চিঠি লিখে ঘন ঘন বড়লোক মামা মামি মামাতো ভাই বোনেদের দামি মোটরে চাপিয়ে বাড়ি আনায় পাড়ার লোকের কাছে নিজেকে জাহির করার জন্য। ফর্সা রং আর থলথলে মাংসল যৌবনের গর্বে মাস্টারনির মতো পাড়ার মেয়েদের কাছে বর্ণনা করে পাড়ার প্রত্যেকটি মেয়ে বউয়ের শোচনীয় রূপের অভাব, আর বানিয়ে বানিয়ে যা মুখে আসে বলে যায় শাশুড়ি ননদ যা দেওরদের বিরুদ্ধে। ওদের কথা আর বলো না, আমি তো কথাই বলি না। বাবা গো, গায়ের রং তো আর চোখেও দেখা যায় না। তবু পুলকময়ীর সঙ্গে পাল্লা দিতে পারে না বলে জ্বলে পুড়ে মরে যায়। যুদ্ধের বাজারে বীরেনের পসার বড় বেশি বেড়েছে। 2 টাকার বদলে 8 টাকা ফি করেও গাদা গাদা কল পাচ্ছে। ঘরে এনেছে দামি আসবাব, পুলককে দিয়েছে শাড়ি গয়না, মোটর কিনেছে সেকেন্ড হ্যান্ড, জমি কিনেছে সেকেন্ড হ্যান্ড, জমি কিনে আয়োজন করছে বাড়ি করবার। ধীরেনেরও ওকালতিতে পসার বেড়েছে বেশ, তবে বীরেনের ডাক্তারি পসারের সঙ্গে তুলনাই হয় না। ভেবে চিনতে কৃষ্ণপ্রিয়া হাত বাড়ালো নীরেনের দিকে। মাসে 400-500 টাকা আনছে ছেলেটা মাইনে, আর উপরিতে বিয়ে করেনি, বউ নেই।
নীরেনও যেন তার হাত বাড়ানোর জন্যই প্রস্তুত হয়েছিল। হীরেনের সংসারের অশান্তি, উদ্বেগ আর অভাবের সঙ্গে এক টানা লড়াই, মার গুমরোনো একগুঁয়ে সেকেলে ভাব জীবনে তার বিতৃষ্ণা এনে দিয়েছে। প্রায় তাকে বাজার করতে হয়, প্রায় তাকে গিয়ে দাঁড়াতে হয় রেশনের লাইনে। মার আবদার আর হুকুম সমানে চলেছে তারই ওপরে, আর যেন তার ছেলে নেই। তাছাড়া সব বড় ভোঁতা, বড় নোংরা। বড় বউ আর মেজ বউয়ের প্রায় 4 বছর পরে বউ হয়ে এসেছে লক্ষ্মী। তার ছেলে মেয়ের সংখ্যা ওদের দুজনের ছেলে মেয়ের সমান। সারা দিন সে শুধু রাঁধছে, বাড়ছে, ছেলে মেয়েদের খাওয়াচ্ছে, পরাচ্ছে, বুড়ি শাশুড়ির সেবা করছে, গাদা গাদা জামা কাপড় সেদ্ধ করছে, কপালকে দোষ দিচ্ছে, সর্বদা বলছে, ভাল লাগে না এসব গোষ্ঠী, শুধু সব মরলে তবে জুড়বো, তার আগে নয়। ঘর সংসার সেও সাজায় গোছায় অতি যত্নে। পুরনো বাক্স প্যান্টরা, রংচটা খাট, চেয়ার, ছেঁড়া কাপড় জামা, ময়লা কাঁথাকানি নিয়ে যতটা সাজাতে গোছাতে পারে। রান্নাঘর ধোঁয়ায় নোংরা। দুবেলা এ ঘরেই রান্না করা ডাল ভাত, মাছ তরকারি খেতে ঘেন্না করে নীরেনের। খেতে বসলে আবার প্রায় পুলক বা কৃষ্ণপ্রিয়া রান্নাঘর থেকে ভেসে আসে ঘি, মাংস, পেঁয়াজ, এলাচের গন্ধ। কৃষ্ণপ্রিয়া সহজে হাসে না, তার দাঁতগুলো খারাপ। একদিন হাসি হাসি মুখে বলল, ঠাকুরপো, কাল তোমার নেমন্তন্ন, নিজে রেঁধে খাওয়াবো। উফ, এ তো অগোছালো কি করে থাকো ঠাকুরপো? ছি 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 ছি, চারিদিকে ঝুল, খাটের নিচে নরক হয়েছে ধুলো জমে, কি সব ছড়িয়ে জড়িয়ে রেখেছো যে। আচ্ছা, এতগুলো টাকা ঢালছো মাসে মাসে, ঘরটাও কি কেউ একটু সাফসুতরো করে দিতে পারে না তোমার? তখনই নিজের ঝিকে দিয়ে ঝুল ঝেড়ে ধুয়ে মুছে ঘরটা সাফ করিয়ে সাজিয়ে গুছিয়ে দেয় কৃষ্ণপ্রিয়া। আগে থেকেই সে ঠিক করে এসেছিল এটা সে করবে। নীরেন বুঝতে পারে। স্নান করতে যাওয়ার ঠিক আগে এসেছে পরদিন খেতে বলতে। ধুলো ঘেঁটে ঝুল মেখে ঘর সাফ করে সাবান মেখে স্নান করবে। খুশি হয় নীরেন টের পেয়ে। খাতির পেয়ে অসুখী হবার কি আছে? আহা, চমৎকার চমৎকার হয়েছে বৌদি। খেয়ে আরো খুশি হয় নীরেন। সব রান্নাই প্রায় ঠাকুরের। শুধু দুটি বিশেষ জিনিস কৃষ্ণপ্রিয়া রেঁধেছে। লক্ষ্মীর কোনো মতে তাড়াতাড়ি হাত চালিয়ে দায়সারা একঘেয়ে রান্না নয়। 24 ঘন্টা ছেলে মেয়ের নোংরামি ঘাঁটা কোনো মানুষের রান্না নয়। অপরিষ্কার স্যাঁতস্যাঁতে ঘরে পুরনো মলিন পাত্রে মটকাহীন মরচে ধরা টিনের কৌটোর মশলার রান্না নয়। পরিবেশনে বারবার ব্যাঘাত নেই অন্য ঝামেলার। পরিবেশকের ভাবভঙ্গিতে নেই খাইয়ে দিয়ে আরেকটা হাঙ্গামা চুকিয়ে দেবার অধীরতা। পরিবেশক মাইনে করা ঠাকুর। বসে বসে ধীরে সুস্থে হাসি গল্পের সঙ্গে একসাথে খাওয়া। কৃষ্ণপ্রিয়া টানার আয়োজন চালিয়ে যায়। ওদিকে এতদিন পরে হীরেন আর লক্ষ্মীর সঙ্গে নীরেনের খিটিমিটি বাঁধতে থাকে। মাসের শেষে আরো কয়েকটা টাকা সংসারে দরকার হলে নীরেন বলে, আমি আর টাকা দিতে পারবো না। যা দিয়েছি আমার একার জন্য তা শিখিও লাগে না। ঠিক আছে, তা লাগে না, কিন্তু তুই একা মানুষ, এতগুলো টাকা নিয়ে কি করবি? সে যাই করি না কেন। লক্ষ্মীর সঙ্গে বাঁধে অন্যভাবে, অনেকভাবে। এই ছুটির দিন একটু দেরি করেও খেতে পাবো না খুশি মতো? ঠাকুর রেখে দাও না, তারপর যত খুশি দেরি করে খেও। চোখ নেই তোমার ঠাকুরপো? দেখতে পাও না সেই কোন ভোরে উঠে জল ঘাড়ে নিয়েছি? 1টা বাজে এখনো বলছো রান্নাঘর আগলে বসে থাকতে? শোনো, আমি যা টাকা দিই। হ্যাঁ, টাকা দাও বলে বাদি কিনে নিয়েছো আমাকে? এই দোষ লক্ষ্মীর, খাতির করে না। এতগুলো করে টাকা নীরেন ঢালে তার সংসারে, তবু হীরেনও যেন কেমন ভাব দেখায়, ঠিক ছোট ভাইয়ের মতো ব্যবহার করে তার সঙ্গে। মাসে মাসে এতগুলো টাকা সাহায্য করে সংসার সে চালু রেখেছে, তার সঙ্গে একটু যে বিশেষ মিষ্টি সুরে কথা বলবে সে চেষ্টাও নেই। মোটেই যেন কৃতজ্ঞ নয়, অনুগত নয় দুজনে। হাড় ভাঙা খাটুনি আছে, অভাব অনটন চিন্তাভাবনা আছে, ঝঞ্ঝাট আছে অঢেল। কিন্তু সেই জন্যই তো তাকে বেশি করে খাতির করা উচিত।
তার সাহায্য বন্ধ হলে অবস্থা কি দাঁড়াবে ওরা কি ভাবে না? এত ভাবে আর এই কথাটা ভাবে না। নীরেন নিজেই আশ্চর্য হয়ে যায় ভেবে। পরের মাসের 1 থেকে নীরেন ভিড়ে গেল কৃষ্ণপ্রিয়ার সংসারে। হীরেনকে কিছু কিছু সাহায্য করবার ইচ্ছে তার ছিল। কৃষ্ণপ্রিয়া অকাট্য যুক্তি দেখিয়ে সে ইচ্ছেটাকে ফাঁসিয়ে দিল। বুড়ি মাকে মাসে মাসে সে 40 টাকা দেবে ঠিক হয়েছে। বুড়ি কি খাবে ও টাকায়? ও তো হিরেনকেই দেবে। ও 40 টাকা একরকম তুমি হিরেনকেই দিচ্ছ, সোজাসুজি আরো দেবার কি দরকার আছে কিছু? না সেটা উচিত? ওরা তো যত পাবে ততই নেবে, কিছুতেই কিছু হবে না ওদের। তলে তলে টাকা জমাচ্ছে আর বাইরে গরিবি আনা, বুঝলে না ঠাকুরপো? পুলক বোধ করে নীরেন। মাসে মাসে লক্ষ্মীর হাতে খরচের টাকা দিয়েছে, খরচ করে যা বেঁচেছে ব্যাংকে জমা দিয়ে এসেছে। লক্ষ্মী নির্বিকারভাবে আঁচলে বেঁধেছে নোটগুলো, ব্যাংকের লোকেরা যেন তাকে গ্রাহ্য করেনি। কৃষ্ণপ্রিয়ার হাতে নোটগুলো দিতেই আনন্দে সে এমন বিহ্বল হয়ে যায়, কথা বলতে গিয়ে এমন করে তোতলায়। হেস্ত নেস্ত যা হবার তা হলো। পৃথিবী জোড়া মহাযুদ্ধ থেকে শুরু করে তাদের পারিবারিক যুদ্ধ পর্যন্ত যার যা দখল সে তা নিয়েছে। যে যেভাবে যার সাথে বাঁচতে চায় সে সেইভাবে তার সাথে বাঁচবার ব্যবস্থা করে নিয়েছে। কেনা জমিটাতে এবার বাড়ি তৈরি আরম্ভ করবে ভাবছে বীরেন। ইট বালি চুন সুরকি পাওয়া যাচ্ছে, লোহা এবং সিমেন্টও পাওয়া যাচ্ছে তলায় তলায়। কিছু বাড়তি খরচ আর ধরাধরি করার বিশেষ চেষ্টায়। কৃষ্ণপ্রিয়া মেয়ে খুঁজছে নীরেনের জন্য। বাংলাদেশে একটিও মেয়ে মিলছে না পছন্দ মতো। মেয়েদের যেন মেয়ে রেখে যায়নি যুদ্ধটা। মা জপ তপ কমিয়েছেন, ভাবছেন তীর্থে যাবার কথা। ডাক্তার জোর দিয়ে বলেছে গাড়ির কষ্ট আর বিদেশের অনিয়ম তাঁর সইবে না, মরে যাবেন। মরতেও পারবো না আমি, এই হতভাগার জন্য মরবারও জো নেই আমার। বুড়ি মা কাতরে কাতরে আফসোস করেন। হঠাৎ গুম খেয়ে আশ্চর্য রকম শান্ত কণ্ঠে তারপর জিজ্ঞেস করেন, আমি মরলে তো না খেয়ে মরবি তোরা গোষ্ঠী শুদ্ধ। হীরেন বাহাদুরি দেখায় না। সে বলে, কেন অত ভাবছো বলো তোমা? এত সহজে কি মানুষ মরে? দুর্ভিক্ষে দেখো নি, একটু খুদ একটু ফ্যান খেতে পেয়ে কত লোক বেঁচে গেছে। তুমি এখন মরলে যেটুকু ভদ্রভাবে বাঁচছি তা থাকবে না বটে, কিন্তু ভদ্রত্ব ছাড়লে কি মানুষ বাঁচে না তাই বলে? 4টে ছেলে মেয়ের জন্য রোজ 1 পো দুধ, সপ্তাহে 2 দিন 1 পো মাছ, তাও না হয় বন্ধ করব। রেশনের চাল আর 4 পয়সার পুঁই শাক রেঁধে খাবো। আমি বাঁচবো, তোমার বৌমাটা বাঁচবে, ছেলে মেয়ে কটাও বাঁচবে দেখো। তবে হ্যাঁ, এ কথা সত্যি, এভাবে বাঁচার কোনো মানে হয় না। কি বললি? বললাম যে বাঁচা কষ্ট বললে কি সাহেবের গাড়ির সামনে ঝাঁপ দিয়ে মরবো? সাহেবের টুঁটিটা কামড়ে ধরে মরবো। আরে অত ভাবছো কেন? মরবো না, কেউ মরবো না আমরা। বুড়ি মা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকেন, ভাবেন তীর্থে যাওয়ার ছুতো করে এবার মরলে কেমন হয়। ভাবতে ভাবতে সামান্য একটা অসুখ হয়ে 4 ছেলের চেষ্টা বিফল করে 64 টাকা ফির ডাক্তারের ওষুধকে তুচ্ছ করে স্বাভাবিকভাবেই তিনি মারা গেলেন। হীরেনের অবস্থা তখন আরও শোচনীয় হয়ে পড়ল। পুলকময়ীর ও কৃষ্ণপ্রিয়ার শাড়ি গয়না ঠাকুর চাকর, নিশ্চিত নির্ভর চালচলন, অবসর, শৌখিনতা, ভালো ভালো জিনিস খাওয়া, হাসি আহ্লাদ করা, সব কিছু ঈর্ষা ক্ষোভ হতাশা হয়ে আঁচড়ে কামড়ে ক্ষতবিক্ষত করেছে লক্ষ্মীর মন। মনে সে এই ভাবনার মলম দিয়ে সামলে থেকেছে যে বেশ্যারাই পরম সুখে থাকে,
এই স্বামী পুত্র বুড়ি শাশুড়ির জন্য জীবনপাত করে খাটা, শাক পাতা ডাল ভাত পেটে গুঁজে কাজ করা, এই গৌরব ওরা কোথায় পাবে? নিজের মনে সে গজর গজর করছে, মরণ কামনা করছে শুধু গোপনে নিজেকে শুনিয়ে। হিরেনের ওপর ঝাঁজ বেড়েছে শুধু স্বামী স্ত্রীর মধ্যে চিরদিনের চলিত দাম্পত্য কলহের মধ্যে। কিন্তু এবার আর সইল না। 4টি ছেলে মেয়ের 2টি বড় হয়েছে, তারা শাক পাতা ডাল ভাত খেতে পারে, অন্য 2টিকেও তাই খাওয়ানো যায় কিছু কিছু, কিন্তু একটু তো দুধ চাই। 1 পো দুধ আসতো, সেটা বন্ধ হলো। সপ্তাহে 2 দিন মাছের আঁশটে গন্ধ নাকে মুখে লাগতো, তা আর লাগে না। যে সায়াটা ন্যাকড়ার কাজে লাগাতে হয়েছে, কৃষ্ণপ্রিয়ার মতো থলথলে যৌবন না থাক, সেও তো যুবতী, বয়স তো তার মোটে 27 বছর। সায়াহীন ছেঁড়া কাপড়ে দেহ ঢেকে তাকে চলতে ফিরতে হচ্ছে, আর তাকিয়ে তাকিয়ে দেখছে সবাই। কি এক কলা কৌশল জেনেছে হিরেন। অভয় দিয়ে বলছে যে ভয় নেই, আর ছেলে মেয়ে হবে না। এসব কি সত্যি? কখনো সত্যি হতে পারে মানুষের জীবনে? এসব ফাঁকি, এসব যুদ্ধের বোমা, এসব ভূমিকম্পের দিশেহারা পাগলামি, বাঁচতে হলে তেতলার ছাদ থেকে লাফিয়ে পড়ে মরতে হবে, নইলে বাঁচার কোনো উপায় নেই। ছাদের আলসে উঠবার সময় হিরেন তাকে আটকায়। এত এলোমেলো কথার পর এত রাতে তাকে ছাদে যেতে দেখে আগেই সে খানিকটা অনুমান করেছিল। কি কি করছো কি লক্ষ্মী? নেমে এসো। ছাড়ো, হাত ছাড়ো। আমি যদি মরি তোমার তাতে কি? ছাড়া পাবার জন্য লড়তে লড়তে লক্ষ্মী হিরেনের বাহুমূলে কামড় বসিয়ে দেয়। ছাড়ো, ছাড়ো। হিরেন জানে লক্ষ্মীকে, ভালোভাবেই জানে। সে তার 4টি সন্তানের মা। তুমি খালি নিজের কথাই ভাবছো লক্ষ্মী। নিজের কথা ভাবছি কেন? আমি মরলেই তো তোমার ভালো। ভালো ভালো? তুমি মরলে আমি বাঁচবো? চমকে থমকে যায় লক্ষ্মী। বাঁচবে না? কি বলছো গো? আমি মরলে তুমি বাঁচবে না? দাঁড়াও বাবু, ভাবতে দাও। বাঁচবে না? সে হার মেনে ছাদ থেকে লাফিয়ে পড়ে মরলে হিরেনও মরবে অন্য কোনো রকমে। তাই হবে বোধহয়। যে কষ্ট আর তার সইছে না, সেই কষ্ট তো লোকটা তারই সঙ্গে সমানভাবে সয়ে আসছে আজ 10-11 বছর। হ্যাঁ, তাই বটে। লোকটা অন্য সব দিকে অপদার্থ হোক, এই একটা দিকে খাঁটি আছে। আমার বড় ঘুম পাচ্ছে। কতকাল জেগে আছি বলো তো? আমি একটু ঘুমোবো। হ্যাঁ, চলো চলো, নিচে চলো চলো। ঘরে ফিরে গিয়ে চাদরহীন, তুলো ঘিন ঘিন করা ছেঁড়া তোষকে হিরেনের বুকে মাথা রেখে সে জেগে থাকে। হিরেনের কথা শোনে। ও লক্ষ্মী, আমাকে 7টা দিন সময় দেবে গো। আমি না বুঝেও বুঝিনি, যা করা দরকার করেও করিনি। মাছি মারা কেরানি তো, এইরকমই স্বভাব আমাদের, জানো তো। যাই হোক, তুমি আমাকে 7টা দিন সময় দাও না গো। উমা, কিসের সময়? তুমি কিছু করবে না, ছাদ থেকে লাফিয়ে পড়া যাবে না। আমি গিয়েছিলাম নাকি লাফিয়ে পড়তে? আমি যাইনি। কিসে যেন আমায় টেনে নিয়ে গেছিল। 7 দিন সময় চেয়ে নেয় হিরেন, কিন্তু ব্যবস্থা সে করে ফেলে 1 দিনের মধ্যে। লজ্জায় লাল হয়ে, দুঃখে ম্লান হয়ে লক্ষ্মী শুধু ভাবে যে এত দুঃখের মধ্যে একটা খ্যাপা পাগলামি করে বসে না জানি মনে কত দুঃখ বাড়িয়েছে সে লোকটার। রাত 9টায় হিরেন বাড়ি ফেরে। কচু সেদ্ধ আর ঝিঙে চচ্চড়ি দিয়ে দুজনে একসঙ্গে বসে ভাত খেয়ে ঘরে গিয়ে শোবার ব্যবস্থা করে রাত 11টার সময়। লক্ষ্মী জিজ্ঞেস করে, কোথায় ছিলে? এই তো পাড়াতেই ছিলাম। এই রমেশ, ভূপেন, কানাই, ওরা তো আমার মতোই কেরানি, ওই ওদের বাড়িতেই। ও ভালো কথা, বলছি
কাল ভোরে ওদের বউরা একবার আসবে তোমার সঙ্গে দেখা করতে। বুঝেছি, তোমার 3 বন্ধুর 3 বউ আমাকে কাল বোঝাতে আসবে ছাদ থেকে লাফিয়ে পড়া কত অন্যায়। না লক্ষ্মী না, ওরা তোমার সঙ্গে পরামর্শ করে ব্যবস্থা করতে আসবে। ওদেরও যাতে তেতলার ছাদ থেকে লাফিয়ে পড়ার দরকার না হয়। বাবা কি মোরগ ডাকা ভোরে এলো লতিকা, মাধবী আর অলকা। সঙ্গে এলো 11টি বাচ্চা কাচ্চা। আর বাজারে থলিতে ভরা ডাল, চাল, তরি তরকারি, বোতলে ভরা সর্ষের তেল, ভাঙা টিপটে নুন, বস্তায় ভরা 1/2 মণ কি 1.25 মণ কয়লা। বাচ্চাদের দুধ খাইয়ে, ছড়া গেয়ে, গা চুলকে, থাপড়িয়ে, ঘুম পাড়িয়ে শুইয়ে রাখা হলো হিরেনের শোবার ঘরে। বাড়তি ছোট ঘুপচি ঘরখানা সাফ করে রাখা হলো চাল, ডাল, তেল, নুন, তরি তরকারি। লতিকা উনুনে আঁচ দিল। অলকা হিরেনদের রাতের এঁটো বাসন মাজতে গেল কলতলায়। উনুনে প্রথমে কেটলিটা চাপিয়ে সেটা নামিয়ে নিয়ে মাধবী চাপালো বড় সসপ্যানটা। আমাদেরই কম পড়তো 1 কেটলি চায়, 2 জন ভাগিদার বেড়েছে। তুমি চা খাও তো ভাই লক্ষ্মী? জানি খাও, চা কে না খায়। লক্ষ্মী জিভ কামড়ায়, জোরে কামড়ায়। ঘুমিয়ে না হয় স্বপ্ন দেখে আবোল তাবোল অনেক কিছু, তাই বলে জেগেও স্বপ্ন দেখবে? কিন্তু কোনো প্রশ্ন সে করে না। দুর্বোধ্য যা তা কথার ব্যাখ্যা শুনে বুঝতে তার ইচ্ছে হয় না। এরা সবাই তার চেনা, আশপাশে থাকে। তার মতো গরিব কেরানির বউ। চা রুটি খাওয়া থেকে ডাল ভাত খাওয়ার সব ব্যবস্থা এরা নিয়ে এসেছে। তার চিনিটুকু, চালটুকু, কালকের বাড়তি তরকারিটুকু, তেল নুনটুকু নিয়ে বাড়তি ছোট ঘরটায় জমা করেছে নিজেদের সঙ্গে আনা জিনিসের সঙ্গে। লতিকা বলে, বাঁচলাম ভাই, 3 বাড়ির খাওয়ার জিনিস, বাসনপত্র জায়গায় পায় না, সব ছড়িয়ে থাকে। এই ঘরটা ছোট হোক, ঘুপচি হোক, খাসা ভাড়ার ঘরের কাজ দেবে। মাধবী বলে, মস্ত রান্নাঘর, 10 লোকের রান্না হয়। উফ, বাঁচা গেল। অলকা বলে, ভালোই হলো তুমিও দলে এলে ভাই লক্ষ্মী। 3 জন মিলে খরচ কমিয়েছিলাম। পালা করে রাঁধবো বাড়বো তারও একটা জায়গা নেই ভালো মতো। না আছে ভাড়ার ঘর, না আছে রান্নাঘর। কি যন্ত্রণা বলো দেখি। অন্য কাউকে কিছু জিজ্ঞাসা করতে ভয় করে লক্ষ্মীর। সারাদিন চুপচাপ থেকে রাতে সে হিরেনের কাছে জবাব চায়। শোনো, আমি না কিছু বুঝতে পারছি না। যত দেখছি তত অবাক লাগছে। লাগবে না? 4 বাড়ি 4টে উনুনে কয়লা পোড়ার বদলে একটা উনুনে পুড়ছে। 4 বাড়ির একদিনের কয়লা খরচে 4 দিন না চলুক, 3 দিন তো চলবে। 4টের বদলে একটা ঝিতে চলবে। 4 জনের বাজার যাওয়ার বদলে পালা পালা করে 1 জনের গেলেই হবে। 4 জনের রান্নার বদলে 1 জনের রাঁধলেই চলবে। 4 দিনে 3 দিন ছুটি। এই এমন তো নয় যে অনেক দূর থেকে ভাত খেতে আসতে হবে কাউকে। 4-5 হাত উঠোন পেরিয়ে রান্নাঘরে গিয়ে ডাল ভাত খাওয়ার বদলে 10-20 হাত রাস্তা পেরিয়ে এসে খাওয়া, এইটুকুই তো তফাৎ। তার তুলনায় কত সুবিধা বলো তো। লতিকা আজ রাঁধবে। একা যখন ছিল নিজের বাড়িতে রোজ রাঁধতে হতো। এখন একদিন রেঁধে সে 3 দিন ছুটি পায়। একদিন মানুষের খাওয়ার মতো কিছু যদি রাঁধত তো 2 দিন কি রাঁধবে, কার পাতে কি দেবে ভেবে পেত না। আজ সে ভালো মাছ তরকারি রাঁধতে পেরেছে কোনো চিন্তা ভাবনা না করে। 3 দিন পরে এই 4 অনাত্মীয় পাড়াপড়শি 51বর্তী পরিবারের জন্য রান্না করার ভার পায় লক্ষ্মী। বিয়ের পর একটানা 3 দিন বিশ্রাম ভোগ করা তার জীবনে এই প্রথম জুটেছে। ছেলে বিয়েতে আঁতুড়ে গিয়ে রান্নাবান্না না করতে হওয়াটা ছুটি নয়, ছেলে বিয়োনোর খাটুনি ঢের বেশি রান্নাবান্নার চেয়ে।
আবেগে উচ্ছ্বসিত হয়ে সে বলে, লতিকা, মাধবী, অলকা, তোরাই আমায় বাঁচালি রে, তোরাই বাঁচালি। লতিকার ছেলে, মাধবীর মেয়ে, অলকার ভাই, এই তিনজনের সঙ্গে নিজের বাচ্চা দুটোকে সে দুধ খাওয়ায়। ছাদ থেকে লাফিয়ে পড়ে সে মরতে গিয়েছিল কদিন আগে দিশেহারা হরিণীর মতো। আজ বাঘিনীর মতো বাঁচতে শুধু সে রাজি নয়, বাঁচবেই, এই যেন তার জেদ। এখনকার মতো গপ্প মিলে ঠেকের সময় শেষ। পরের সপ্তাহে আরো একটা নতুন গপ্প নিয়ে আসবো আমি। Till then, like, share and subscribe to my channel and don't forget to click on the bell icon for notifications. নিজে তো শুনছেনই, সঙ্গে বন্ধুদেরও জানান। প্রত্যেক শনিবার রাত 9টায় আমি মীর নিয়ে আসি গপ্প মিলে ঠেক, আপনার গপ্পের প্লেলিস্ট।